চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH নমস্কার নমস্কার নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। শুরু করছে জবাব চায় বাংলা রাত 8টা মানে জবাব চায় বাংলা রাত 8টা মানে বাংলা টেলিভিশনে ময়ূখ রঞ্জন ঘোষ। আর আজ ময়ূখ রঞ্জন ঘোষ একটা নতুন শব্দ আপনাদের শেখাবে। আসলে নতুন শব্দ নয়, শব্দটা পুরনো, কিন্তু নতুনভাবে সেই শব্দটার সাথে আপনাদের পরিচিত করাবে। এই শব্দটার হিন্দি হলো আতঙ্ক। আতঙ্ক, ঘবরাহাট বলে অনেকে। এই শব্দটার ইংরেজি হলো প্যানিক, আর এই শব্দটার বাংলা হলো আতঙ্ক। যে আতঙ্কে এই মুহূর্তে প্যানিক অ্যাটাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের। প্যানিক 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 প্যানিক, এখানে প্যানিক, ওখানে প্যানিক, রাজভবনে প্যানিক, লোকভবনে প্যানিক, তামিলনাড়ুতে প্যানিক, দিল্লিতে প্যানিক, ধর্মতলায় প্যানিক, SIR এর নাম শুনলে প্যানিক, শুধু প্যানিক হচ্ছে। আর প্যানিকে তৃণমূল কংগ্রেস যেটা করছে সেটা হলো আরও একের পর এক ভুল করে যাওয়া। তৃণমূল কংগ্রেস ভাবছে ধমকিয়ে চমকিয়ে তৃণমূল এই নির্বাচনটাকে স্থগিত করে দিতে পারবে, বা SIR পদ্ধতিটাকে স্থগিত করে দিতে পারবে। কিংবা এখনও তৃণমূল কংগ্রেস এই রাত 8টায় হয়তো ভাবছে যে SIRটাকে না করিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনটা করিয়ে দিতে পারবে। ভুল ভাবছে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস যে ভুল ভাবছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সম্ভবত কোনো সর্বনাশ, ভয়ঙ্কর কোনো রাজনৈতিক সর্বনাশ যে ঘনিয়ে আসছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং টের পাচ্ছেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উত্থান যে ধর্ণা দিয়ে শুরু হয়েছিল, সম্ভবত এক অদ্ভুত কালের নিয়মের পরিণতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের পতনটাও ধর্ণা দিয়ে হয়তো শেষ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় RN রবি, একজন নিছকই সাধারণ মানুষ, একজন রাজ্যপাল যিনি তামিলনাড়ুতে নিজের দায়িত্ব এই সমস্ত কিছু পালন করছিলেন। তিনি কলকাতায় আসছেন বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অপছন্দের রাজ্যপাল CV আনন্দ বোস, যে অপছন্দের রাজ্যপালকে নিয়ে কি না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলাদের একা রাজভবনে যাওয়া উচিত নয়, আমার তো ভয় লাগে রাজভবনে যেতে, আমি বাইরে থেকে চিৎকার করে কিছু একটা বলবো যদি আমাকে রাজভবনে ডাকে। যাকে নিয়ে বলেছিলেন সেই CV আনন্দ বোস আর থাকছে না ম্যাডাম। CV আনন্দ বোসের জায়গায় এবার RN রবি বলে একজন তিনি আসছেন। খুব ভালো কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আসলে আতঙ্কটা শুরু হয়েছে এই RN রবি অজিত ডোভালের ডেপুটি বলে। গোটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্যানিক করছে। এক এক করে দেখাবো কি প্যানিক করছে তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের কাছে ধর্ণা ছাড়া আর উপায় নেই, কিন্তু মানুষও এখন আর এই ধর্ণাটা সিরিয়াসলি নিচ্ছে না। পার্শ্ব শিক্ষক, কোনো রাজনৈতিক দল পার্শ্ব শিক্ষক যারা টাকা পয়সা পাচ্ছে না, যাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না, চাকরি চুরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা মঞ্চ ভাগ করে নেন তারা চাকরি চুরি করছে, সেই চাকরি চোরদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাট ধাক্কা দিয়ে বের না করে দিয়ে পার্শ্ব শিক্ষক যারা, তাদেরকে আজকে ঘাট ধাক্কা দিয়ে বের করলেন। আমি তো বলবো এটা আরেকটা ব্লান্ডার করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্যানিক, আমি বলছি না সবসময় এটা আমরা ভারতের বাসিন্দা তো, আর ভারতে আয়ুর্বেদ বিখ্যাত, ভারতে যোগব্যায়াম বিখ্যাত, যোগা বিখ্যাত। আমাদের তো আন্তর্জাতিক যোগা দিবস আমরাই শুরু করেছি। আমি তো তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলবো, আলোম বিলোম, ডিপ ব্রেথ নিয়ে ছাড়ুন,
প্যানিক করবেন না, টেনশন করবেন না। টেনশন করলে ভুল কাজ হয়, টেনশন করে মাথা গরম করে ভুল কাজ হয়, ব্লান্ডার হয়। এরকম ভোটের বাজারে পার্শ্ব শিক্ষকদেরকে ঘাট ধরে বের করে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে। আজকে পার্শ্ব শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছিলেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পাওয়া যায় না, 14 তলা 15 তলাতে নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রীরা বসেন। পার্শ্ব শিক্ষকরা ধর্মতলায়, যে ধর্মতলায় হাজার রকমের মানুষজন আসেন, শহীদ মিনারে বিভিন্ন নেতাকর্মী আসেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে না, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে বসেছিলেন। সেখানে পার্শ্ব শিক্ষকরা দেখা করতে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের দায়িত্বে যারা আছেন তারা ঘাট ধরে পার্শ্ব শিক্ষকদেরকে বের করে দেয়। সেই ছবিটা দেখুন একবার, কি অমানবিক ছবি, দেখুন সেই ছবি। ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ, এবং হঠাৎ করেই এই বিক্ষোভ চলাকালীন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা তাদেরকে ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন উপস্থিত ছিলেন। দেখুন, এই হচ্ছে ছবি। জায়গাটা খোলামেলা আছে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে, যে কোনো মানুষজন আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। দেখানোর জন্য অন্য জায়গায় কি দেখান পারবেন, যার মোদীকে কি দেখান, নরেন্দ্র মোদী অমিত শাহকে কি দেখান, আর ভ্যানিশ কুমার কি দেন। এই সভায় যারা উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এই সভায় যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম শুভেচ্ছা। একটা কথা সকলে খুব পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা ব্লান্ডার করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর আটকাতে দেবেন, এসআইআর হতে দেবেন না, ইত্যাদি ইত্যাদি বলছিলেন। সব ঠিক আছে, রাজনৈতিকভাবে মানুষজন দেখছিল বিষয়টাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইমোশনাল একটা জায়গায় হাত দিয়ে ফেললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষক যাদেরকে ঘাট ধাক্কা দিলেন, সেখানেই তিনি শুধু থামলেন না, তিনি এই পার্শ্ব শিক্ষকদেরকে বলে দিলেন যে যাও মোদির কাছে গিয়ে বলো। মানে মোদির কাছে কেন বলবে? আর এই ডায়লগগুলো তৃণমূল কংগ্রেসের না, বাংলার মানুষ বা ভারতের মানুষ ভালো করে নেয় না। এই পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা বলেছিল গুলি করার সময়, যা মোদি কো যাকে বল। তারপরে নরেন্দ্র মোদী সিরিয়াসলি এই ডায়লগটা নিয়ে কি তাণ্ডব নৃত্য পাকিস্তানে করেছিল, সেটা গোটা পৃথিবীর মানুষ দেখেছিল। তৃণমূল কংগ্রেসের এই মোদিকে গিয়ে বল, বা মাননীয় মুখ্যমন্ত্রী এতদিনের সিনিয়র একজন পলিটিশিয়ান, রাজ্যের পার্শ্ব শিক্ষক, আপনি স্যালারি দিতে পারছেন না, আপনি কাজ দিতে পারছেন না, আপনি এদেরকে পাশে বসিয়ে বাবা বাছা করতে পারছেন না, আর মোদিকে গিয়ে বল, মোদিকে গিয়ে বলুন, মোদিকে গিয়ে বলো। মানে তৃণমূল কংগ্রেসকে আপনারা বোঝাচ্ছেন না কেন মাননীয় মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন কিছু বলেছেন, কি বলেছেন একবার শুনবো। শান্তভাবে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি দেওয়ার জায়গা নয়। এটা একমাত্র এসআইআরের দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে, যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। দেশকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। পার্শ্ব শিক্ষকরা যদি চাল চুরি করতো, তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়াতে পারতো। পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তারা যদি কয়লা গরু চুরি করতো, তাহলে তৃণমূল কংগ্রেস নেত্রী তাদেরকে হয়তো বলতেন এ তো আমাদের দলের সম্পদ। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হয়ে জেলে যেতে পারে, আর পার্শ্ব শিক্ষকরা ধর্নার
মঞ্চে এসে প্রতিধর্ণা যদি দেয় তাহলে তাদেরকে দুচ্ছাই করা হয়। এবং আমাকে পিসিআর বলছে শুধু দুচ্ছাই নয়, এই মুহূর্তে তাদেরকে আটকও করা হয়েছে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, পার্শ্ব শিক্ষক যারা ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন তাদেরকে আটক করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের আটক করেছে কলকাতা পুলিশ। 4 জনকে আটক করা হচ্ছে। বিক্ষোভ স্থল থেকে আটক করা হয়েছে 4 জনকে। হেয়ার স্ট্রিট থানায় তারা এই মুহূর্তে রয়েছেন। আমি অন্যান্য অতিথিদের কাছে যাওয়ার আগে শুরুতে শুভ্রকান্তি খাঁড়া পার্শ্ব শিক্ষক এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। দুচ্ছাই করা হয়েছে আপনাদেরকে। আপনারা ধর্ণা মঞ্চে হয়তো গেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণা দিতে পারেন, হয়তো আপনারা ভেবেছিলেন আপনারাও প্রতিধর্ণা দেবেন ওনার সামনে গিয়ে, কিন্তু দেখলেন তো আলটিমেটলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এনজয় করতে পারেন বা যে প্রিভিলেজ তৃণমূল কংগ্রেস এনজয় করতে পারে এই বাংলায়, সেটা আপনারা পাবেন না। উল্টে আপনাদের 4 জন প্রতিনিধি এই মুহূর্তে ডিটেন হয়ে পড়ে আছে। কেন গেছিলেন, কেন আপনারা, আপনাদের দাবিটা কি? প্রথমত আমরা এই রাজ্যের পার্শ্ব শিক্ষক, আমরা মানে আপনারা কি কাজ করেন এটা একটু ভেঙে ভেঙে বলুন। স্কুলের আপনারা কি গরু চুরি করেন? না, কয়লা চুরি করেন? শিক্ষকতার কাজ করি আমরা, মানুষ গড়ার কারিগর। কাজটা কি? আমরা শিক্ষকতার কাজ করি। একজন মানে পূর্ণ সময় শিক্ষক যেরকম শিক্ষকতার কাজ করেন, সমস্ত ক্লাস নেন, ছাত্রছাত্রীদের খেয়াল রাখেন, তাদের মান উন্নয়নের কাজ করেন, আমরা পার্শ্ব শিক্ষক হিসাবে সেই একই কাজটাই করি স্কুলে। এবং আজ যে আমরা ওখানে গিয়েছিলাম ওনার সভাকে বানচাল করার জন্য নয়, কিংবা কোনো রকম বিক্ষোভ করার জন্য আমরা যাইনি। শুধুমাত্র আমরা গিয়েছিলাম ওখানে আমাদের ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ওখানে গিয়েছিলাম, যাতে আমাদের দাবি দাবাগুলো যেটা বহুদিন ধরেই ওনার যে নিজস্ব দপ্তর, আমাদের যে শিক্ষা দপ্তর, যে এসপিডি ম্যাম, ওখানে বিকাশ ভবনে আমরা বহুবার এসপিডি ম্যামের কাছে গেছি। উনি বলেছেন আমাদের এখান থেকে আমরা একটা প্রয়োজনীয় ফাইল নবান্নে পাঠিয়েছি, কিন্তু সেই ফাইলে উনি সই করছেন না, উনি অনুমোদন দিচ্ছেন না। তো এটা যতবার আমরা অবস্থান আন্দোলন করেছি ততবারই ওই একই কথা, আমাদের এই ফাইলের গল্প শোনানো হয়েছে। কুমির ছানার মতো আমাদের ফাইলের গল্প এরকম দেখানো হয়েছে, কিন্তু আদতে আমাদের কোনো রকম মান উন্নয়ন হয়নি, আমাদের কোনো সম্মানের উন্নয়ন হয়নি। আর আমাদের যেভাবে আর্থিক বঞ্চনার মধ্যে আমাদের রেখে দিয়েছে, একটা প্রাইমারি প্যারা টিচারকে 10,000 টাকা আর আপার প্রাইমারি প্যারা টিচারকে মাত্র 13,000 টাকা দেওয়া হয়, এবং দীর্ঘ 8 বছর আমাদের কোনো বেতন বাড়েনি। আর দীর্ঘ 8 বছর পর মাত্র 1,000 টাকা আমাদের বাড়ানো হয়েছে। সেটার জন্যই আমরা আমাদের সংসার একেবারেই চলছে না। আমাদের বহু পার্শ্ব শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে ইতিমধ্যে, বহু পার্শ্ব শিক্ষক অনাহারে পার্শ্ব শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে, মানে হ্যাঁ, বহু পার্শ্ব শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এমনও উদাহরণ এটা রাজ্য সরকার জানে? হ্যাঁ জানে, এমনও উদাহরণ আছে স্কুলে। না, আমি এই কারণে জিজ্ঞেস করছি, রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস এসআইআরে নাকি যারা আত্মহত্যা করেছে তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিল্লি গেছিল। পার্শ্ব শিক্ষকরা যদি আত্মহত্যা করে তাহলে এর থেকে বড় খবর হতে পারে না। শিক্ষকরা শিক্ষকতার কাজ করতে গিয়ে আত্মহত্যা করছে, টাকা না পেয়ে আত্মহত্যা করছে। এটা আপনি মানে এটা সত্যি যে হ্যাঁ একদম সত্যি, এটা একদম সত্যি ঘটনা। এটা মানে এই সরকার যখন আসে 2009 সালে আসার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরই একটা সভায় তিনি বলেছিলেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা আপনাদের নিয়ে বলেছিলেন? হ্যাঁ, এটা আমাদের প্যারা টিচারদের নিয়ে বলেছিলেন। এবং সেই সময় দিল্লি সেই বাইট আপনারা বের করে দিতে পারবেন? হ্যাঁ, এই বাইট আমাদের সকলের কাছে আছে। প্রত্যেক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দিল্লিতে তারপরে কয়লা, গরু, চাল, ডাল সমস্ত কিছু চুরি কে করে নিল? কে কয়লা খেয়ে নিল? আমি জানি না, মানে কি অবস্থা এই মুহূর্তে। আমি বলছি না, অনেক ধন্যবাদ। এবং বলুন। 2011 সালে উনি যখন ক্ষমতায় এলেন, ওনার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম সিদ্ধান্ত সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে, আর দ্বিতীয় সিদ্ধান্ত ওনার ছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত পার্শ্ব শিক্ষককে 3 বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ, এবং তাদের সেটা কি হয়েছে? একদমই হয়নি। না, 2011-তে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, 2026 মানে ওনার সরকার এবার যেতে চলেছে, এখনো নেওয়া হয়নি। না, একেবারেই নেওয়া হয়নি। এই দীর্ঘ 8 বছর পর মাত্র আমাদের
1,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, যেটা আমাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ভিক্ষাসম বেতন বৃদ্ধি 1,000 টাকা, এটা সুব্রকান্তি বাবু, আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে সজল ঘোষ বসে রয়েছেন বিজেপি মুখপাত্র। সজল বাবু, আমরা দেখেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে এখানে বলেছেন যে বিজেপি আসার এক মাসের মধ্যে আমরা 7th পে কমিশনের যে মাইনার স্কেল সেটা আমরা করব, তার পাশাপাশি আমরা রিল্যাক্সেশন দেব আরও 5 বছরের সরকারি চাকরিতে, এবং সমস্ত সরকারি চাকরি আমরা শুরু করব। আপনাদের উচিত পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদেরকেও বার্তা দেওয়া। আমি জানি আপনি হয়তো এখানে বসে নির্দিষ্টভাবে ঘোষণাপত্র বা সংকল্পপত্র হয়তো ঘোষণা করে দিতে পারবেন না, কিন্তু এই ছেলেমেয়েগুলো ঘাট ধাক্কা খেলো আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট ঘাট ধাক্কা দিয়ে তৃণমূলের কিছু মাস্তান, তারা ঘাট ধাক্কা দিয়ে এদেরকে বের করে দিল। আমি এক লাইন বলবো, সেটা হচ্ছে যে আপনি একটু মনে করে দেখুন, অমিত শাহজি আরেকটা কথাও বলেছেন যে ডিসেম্বর বা জানুয়ারি, আমার ঠিক টাইম লাইনটা মনে পড়ছে না, তার মধ্যে যত সরকারি শূন্য পদ আছে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে। এই মুহূর্তে প্রায় 5 লাখের কাছাকাছি কম বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে ভ্যাকেন্সি আছে বা শূন্য পদ আছে। তাহলে এনারাও স্বাভাবিকভাবে তার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এখন দেখুন এই যা বর্তমান অবস্থা, পুরোটা কন্ট্রাকচুয়াল ডাক্তার, কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার, কন্ট্রাকচুয়াল সুপারভাইজার, কন্ট্রাকচুয়াল সমস্ত কিছু। কারণ একটা লোককে আজকে চাকরি দিতে গেলে সরকারি পে কমিশন অনুযায়ী ধরুন 30-35 হাজার টাকা দিয়ে ন্যূনতম শুরু করতে হবে, তার বদলে যদি 10,000 টাকা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, এবং এই 10,000 টাকা পেয়েও আমরা বাঙালিরা খুব অল্পেই সন্তুষ্ট, মহাদেবের মতন, আমরা তাতেও দিদি মাইকি জয় যদি করতে থাকি, তাহলে আর কেউ 30-40 হাজার টাকার পদ কেন দেবে? এই জায়গাটাতে অমিত শাহজি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই সম্ভবত ডিসেম্বরের মধ্যে একটা ডেডলাইন ও তারিখও বলেছেন যে তার মধ্যে সমস্ত রাজ্য সরকারি শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করা হবে, এ কথাটা পরিষ্কার বলেছেন। দেখুন, আমি আপনার কথা বলছি যে কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, এটা একটা বিখ্যাত একটি কবিতার লাইন। এটা একটা বামপন্থী স্লোগান ছিল, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। এখন মুশকিল হচ্ছে এই স্লোগানটা তৃণমূলের অভ্যন্তরেই চলছে, তৃণমূলের অভ্যন্তরে কেউ খাবে আর কেউ খাবে না, এই যে একটা লড়াই চলছে, তৃণমূলের হ্যাভ আর হ্যাভ নটের যে লড়াই, সেই লড়াইতে পশ্চিমবঙ্গে যত মানুষ খুন হয়ে গিয়েছে, আমি বলছি বিরোধীরাও অত লোক খুন হয়নি। আমি বলছি যে আপনি ভাবতে পারেন 8 বছর আগে আপনি ভাবুন বাসের ভাড়া কত ছিল, ট্রেনের ভাড়া কত ছিল, আপনি ভাবুন 8 বছর আগে আপনার কত ছিল, তেলের দাম কত ছিল, আর আজকে 8 বছর বাদে এদের মাইনে বেড়েছে 1000। মুশকিল হচ্ছে এরা এমন একটা জায়গায় আছেন, এরা যদি এই চাকরি ছেড়ে দিয়ে বাবুর বাড়িতে কাজ করতে যান, শিক্ষকরা খারাপভাবে নেবেন না, তাহলেও বেশি রোজগার করবেন, তার কারণ সঙ্গে একটা 1,500 টাকার ভাতা অন্তত কিছুদিনের জন্য পাবেন, যেটা অ্যাডিশনাল। শিক্ষকদের মারছে, ধরছে, ছেড়ে দিন, এদের যদি পেটে খেলে পিঠে সইতো, এরা পেটেও খেতে পারছে না, কিন্তু আপনারাও কিন্তু পাল্টা মারামারি করছেন এবারে, সেই খবরই এই মুহূর্তে আসছে। তৃণমূল আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে নিতে চাই। পরিবর্তন যাত্রার রথ ঘিরে গুন্ডামি তৃণমূলের, পাল্টা মার বিজেপি। বীরভূমের কিন্নাহারে রথ ঘিরে তৃণমূলের স্লোগান, রথ আটকাতেই রণংদেহী বিজেপি। পতাকার বাঁশ নিয়ে এই মুহূর্তে মারধর শুরু করে বিজেপিও। তৃণমূল এবং বিজেপির মধ্যে ধুন্ধুমার চলছে এই মুহূর্তে কিন্নাহারে। একটা সময় প্রণব মুখার্জির জন্য বিখ্যাত ছিল এই বীরভূমের কিন্নাহার। বিজেপি এবং তৃণমূলের মধ্যে বেধড়ক মারপিট চলছে এই মুহূর্তে। তৃণমূল রথ আটকাতেই গোটা এলাকার বিজেপি কর্মী তারা রাস্তায় নেমে পড়ে গোটা কিন্নাহারে এই মুহূর্তে পাল্টা মারতে শুরু করেছে। এই মুহূর্তে বিজেপি যেভাবে মারছে, এই নজিরবিহীনভাবে গুন্ডামি বিজেপিও করছে এই মুহূর্তে। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে কিন্নাহার থেকে, বীরভূমের কিন্নাহারে যেভাবে, সজলদা এটাও তো গুন্ডামি। আপনারা ফেলে তৃণমূল কংগ্রেসকে মারছেন,
শাসক দল তৃণমূল কংগ্রেস তাদেরকে ফেলে ফেলে মারছেন। এটা তো আমি গুন্ডামি, আপনাকে ভয়ঙ্কর গুন্ডামি। আমি আবার আমাকে একটু বলতে দিন, যারা মারছেন তাদের আমি স্যালুট জানাই। তৃণমূল কংগ্রেসকে একদম ফেলে আমি মারছেন। একটু বলতে দিন, যারা মারছেন তাদের আমি স্যালুট জানাই। লোহা লোহে কো কাটতা হ্যায়। শুধু মারছে না, ঢাক বাজিয়ে মারছে। শুধু মারছে না, চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে মারছে। আমি বলছি এদের পাড়ায় বীর বলে পূজিত হবে আজকে থেকে। এরা বীর বলে পূজিত হবে। পৃথিবীতে যে মার খেয়েছে তার পক্ষে কখনো কেউ তাকিনি। যে পাল্টা রুখে দাঁড়িয়েছে পৃথিবী তার সঙ্গেই হেঁটেছে। আজকে এই যে বীরভূমে শুরু, কিন্নাহারে যে ঘটনার আপনি দেখাচ্ছেন, যদি এরা সত্যি করে মেরে থাকে, এদের পায়ে আমি শতকোটি প্রণাম জানাই। আমি চাই সারা বাংলায়, শুনুন, আমি চাই সারা বাংলায় এই ধরনের বিজেপি কর্মীদের জন্ম হোক। শুধু মার খেয়েছি বলে কাঁদলে হবে না। আমি বলছি বীর ভোগ্যা বসুন্ধরা, যে ভাষায় কথা বলে, শটে শটাং সমাচারে, টিট ফর ট্যাট। আমরা তো ওদের পার্টি অফিসে যাইনি, আমাদের মিছিলে কাটি করতে এসেছিল। ঠিক হয়েছে, মেরেছে। যারা মেরেছে তাদেরকে আমি প্রণাম জানাই। তাদেরকে ভারতীয় জনতা পার্টি ষষ্ঠাঙ্গে প্রণাম করে। এটাই প্রমাণ হবে যে মারলে মার খেতে হবে। ব্যথা কেমন লাগে এবার দেখ তোরা। আমি আরেকবার ব্রেকিং নিউজটা নেব। এই মুহূর্তে কিন্নাহারে ধুমধুমার চলছে। এই মুহূর্তে পরিবর্তন যাত্রা, রথ ঘিরে গুন্ডামি তৃণমূল কংগ্রেসের বলে অভিযোগ। বীরভূমে কিন্নাহারে রথ ঘিরে তৃণমূলের স্লোগান এবং রথ আটকাতেই রণংদেহী বিজেপি। রথ থেকে নেমে সমস্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা মারতে মারতে তৃণমূল কর্মীদেরকে সেই এলাকা থেকে সরিয়ে দেওয়ার কাজ করেছেন। ভয়ঙ্কর অভিযোগ এবার বিজেপির বিরুদ্ধেও, এবং সেই ছবিটাও আমি দেখাবো। বিজেপি পতাকা হাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে মারপিট করছে, এবং এটা তৃণমূলের গুন্ডামি যদি হয়, বিজেপিও এখানে গুন্ডামি করছে। দেখুন এই মুহূর্তে বিজেপির পতাকা নিয়ে, বিজেপি নিজের পতাকা দিয়ে, বাঁশ দিয়ে তৃণমূল কর্মীদেরকে মারছে। সেই ছবি এই মুহূর্তে ভাইরাল। পেছনে গান চলছে এবং বিজেপির রথযাত্রা আটকাতেই স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের এই মুহূর্তে বক্তব্য কি? ময়ূক এই প্রশ্নটাও করছে, এই গুন্ডামিটা কেন? একবার শুনি। ধ্রুব সাহা কি করছে এখানে? জগন্নাথ চ্যাটার্জি কি করছে এখানে? পার্টি অফিসে ওখানে ওরা সব লোকজন জড়ো করেছিল আমাদের পথযাত্রা আটকাবো বলে। দিয়ে আমাদের ছেলেগুলো যখন পেয়েছে আমাদের উপর আক্রমণ, আমাকে ধরে মেরেছে ওই কুলাপ মনির, ঠিক আছে, আর ওই সনাতন আজকে আমার গায়ে হাত দিয়েছে। আমি কিন্তু ওদেরকে ছাড়বো না, আমি ওদের শেষ দিকে ছাড়বো। আর পরিবর্তন চাই, মানুষ পরিবর্তন করবে, এর জবাব মানুষ দেবে, জনতা দেবে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে অ্যাটাক করেছে। কারা? বিজেপি। আমরা তো সুস্থভাবে ছিলাম এখানে, কি জন্য ওরা রাগ করলো? এটা জবাব প্রশাসনকে জবাব লাগবে। তাদের সামনে এই ঘটনাটা করি। কি চাইছেন? প্রশাসন দেখো কি ব্যবস্থা নিচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ এই মুহূর্তে। তৃণমূল নেতা ওখানকার যে তৃণমূল নেতা, তার বাইকটা আমি আবার শোনাবো। আমি সজল ঘোষকে তারপরে ধরবো। তৃণমূল নেতা স্পষ্টভাবে বলছেন বিজেপি কর্মীরা তাদেরকে মেরেছে, অ্যাটাক করেছে, প্রশাসনের ভূমিকায় গাফিলতি রয়েছে, পুলিশ কিছু করতে পারেনি, বিজেপি কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরেছে তৃণমূলকে। একবার শোনাবো তৃণমূল নেতা কি বলছেন। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে অ্যাটাক করেছে। কারা? বিজেপি। আমরা তো সুস্থভাবে ছিলাম এখানে, কি জন্য ওরা রাগ করলো? এটা জবাব প্রশাসনকে জবাব লাগবে। তাদের সামনে এই ঘটনাটা করি। কি চাইছেন? প্রশাসন দেখো কি ব্যবস্থা নিচ্ছে। সজল ঘোষ এরপরেও বলবেন, এখানে তৃণমূল নেতা কর্মীরা বলছেন দাঁড়িয়েছিল, বিজেপি অ্যাটাক করে। ভালো লাগছে, দারুণ লাগছে। আপনারা তো সন্ত্রাসকে, আপনারা হিংসাকে তোল্লা দিচ্ছেন, এটা করবেন না। ময়ূকদা বলতে দিন, স্বতঃস্ফূর্ত জনরোষ একেই বলে। এতদিন স্বতঃস্ফূর্ত জনরোষ শুনেছিলেন না? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। এখন বলছে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্রশাসন 15 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, আরো 2 মাস আছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই
দেখুক, এটাই আমরা চাই। আমি বলছি দারুণ লাগছে, বিশ্বাস করুন আজ কলিজা ঠান্ডা হচ্ছে। এই মার, এই যে লোকটা কথা বলতে পারছে, এটা একটা গরু চোর, এটা এর পাড়ায় যান এক চোর বলে পরিচিত, এর পাড়াতেও আজকে বিজয় উৎসব হবে, যে বেটা মার খেয়ে এসছে। তৃণমূল মার খেতে পারে, এটা যেদিন প্রমাণিত হবে সেদিনই তৃণমূলের হারে শুরু হয়ে যাবে। ব্যক্তিগত আক্রমণ আমি কাউকে অ্যালাউ করব না। যে আক্রমণকারী সে আজকে আক্রান্ত, আমি আরেকবার আক্রমণকারী সে আজকে আক্রান্ত, কোনো ব্যক্তিগত। আমি আরেকবার ছবিটা দেখাবো এই মুহূর্তে, নানুরের ছবি, সেই ছবি এই মুহূর্তে ফুল ফ্রেমে, ফুল নেট, এই মুহূর্তে ছবিটা একবার দেখি। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে নানুর থেকে আসছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীরা রথ থেকে নেমে একের পর এক তৃণমূল কর্মীদেরকে মারতে শুরু করেছে। সেই ছবিও দেখা যাচ্ছে। বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে লাঠালাঠি চলছে, রীতিমতো লাঠালাঠি চলছে এই মুহূর্তে। পুলিশ কিছু করতে পারছে না। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। পুলিশের যিনি কনস্টেবল ওখানে, তিনি ওখানে সাইডে চলে যাচ্ছেন। পুলিশ কিছু করছে না, পুলিশ বুঝছে এখানে থাকতে হবে, বদল আসছে। পুলিশেরও তো মনে মনে রাগ আছে। এই বীরভূমেই তো এসপির মামাসি তুলেছিল। আমি নির্দিষ্টভাবে এই খবরের দিকে নজর রাখবো এবং অবশ্যই বীরভূমের যারা বিজেপির নেতা আছে তাদেরকেও আমি জিজ্ঞেস করব, যদি টেলিফোনে পাই, যে এটা আবার কী ধরনের গুন্ডামি। সেই বাঁশের মধ্যে পতাকা লাগিয়ে তারা যাচ্ছিল, এক ভয়ঙ্কর নজির তারা সৃষ্টি করছে। এটা নিয়ে আমি জিজ্ঞেস করব। কিন্তু তার পাশাপাশি তৃণমূলও কিন্তু প্যানিক করছে এবং সেটা স্পষ্ট চোখে মুখে দেখা যাচ্ছে। আমি যেটা নিয়ে আজকে শুরু করেছি, এই জবাব চায় বাংলা। 500 শিক্ষকদের ঘাট ধাক্কা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্ণা দিচ্ছেন, সেখানে অন্য কারোর ধর্ণা দেওয়ার কোনো অধিকার নেই। সারা বাংলায় কেউ ধর্ণা দিতে পারবে না, কেউ প্রতিবাদ করতে পারবে না। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিপ্লব দেব, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, কেউ কোথাও কিছু করতে গেলে পুলিশ স্টেশন এবং হাইকোর্টে দৌড়াদৌড়ি করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র, তার পুলিশের পারমিশন লাগবে না, তার অন্যান্য আধিকারিকের পারমিশন লাগবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, আমার তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জেনে গেছেন। তৃণমূল কর্মীদের বলছি, যারা জবাব চায় বাংলা লুকিয়ে লুকিয়ে তৃণমূলের পার্টি অফিসে দেখছেন, আমি জানি অনেক তৃণমূল কর্মী তারা লুকিয়ে লুকিয়ে ময়ূককে দেখেন, ময়ূক কি বলছে শোনেন। আমি আজকে বলছি এই কথাটাও আপনি মিলিয়ে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই খবর পেয়ে গেছেন আপনাদের থেকে আগে, যে এবারের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন। নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার গদি মিডিয়া, এই মিডিয়া, ওই মিডিয়া বলে দৃষ্টি ঘুরিয়ে দিতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এসআইআর নিয়ে বলবেন। যদি এসআইআরই এত বড় শত্রু হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় বনাম রিপাবলিক, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ময়ূক, এরকম একটা জায়গা তৈরি করে দিচ্ছেন, একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছেন। কেন? আমরা খুব নগণ্য প্রাইভেট চ্যানেলের সামান্য বেতনভোগ কর্মচারী দিদি। দেখুন, যে মিডিয়া ওদের ছবি তুলছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, এটা একটা বড় অধিকার রক্ষার লড়াই, গণতন্ত্রের লড়াই, নিজের স্বার্থে। তাহলে মনে রাখবেন, বিজেপি মাইন্ডেড যারা আছেন গদি মিডিয়া, আপনারা করতেই পারেন, কিন্তু তাহলে আপনাদের আলাদাভাবে করতে হবে। আমি জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির সহসভাপতি এই মুহূর্তে। জগন্নাথ, এটা কি গুন্ডামি চলছে? যে ছবি আসছে, তৃণমূল কর্মীরা মেরেছে বুঝতে পারলাম, কিন্তু বিজেপি কর্মীরা তারাও পাল্টা ফেলে মারছে। এই কালচার কোথা থেকে বীরভূমে শুরু হচ্ছে এবার? দেখুন, পরিবর্তন যাত্রা আমাদের আজকে দ্বিতীয় দিনে বীরভূমে চলেছে। তো আমরা কিছু কিছু জায়গায় ধরনের ঘটনা আমাদের আশঙ্কা ছিল, আমরা জেলা পুলিশ প্রশাসনকে ব্যাপারে সম্পূর্ণ আগেই জানিয়েছিলাম, কিন্তু তারপরেও এমন ঘটনা ঘটলো। দুবরাজপুরে গতকাল আমাদের একটা প্রচার গাড়িতে হামলা হয়েছিল। আজকে আমরা সেই দুবরাজপুরের উপর দিয়েও পরিবর্তন যাত্রার আমাদের যে যাত্রা গেছে, আজকে লাভপুর, নানুর হয়ে বোলপুরে সভা হওয়ার কথা। তো সেখানে যে ঘটনার কথা বললেন, আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে বলেছি, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের এটাও প্রশ্ন যে কেন্দ্রীয় বাহিনীকে কেন বসিয়ে রাখা হয়েছে? নানুরের মতো একটা সংবেদনশীল এলাকার জন্য বিশেষভাবে বাহিনী দেওয়া হয়েছে। 7 কোম্পানি ফোর্স এখন বীরভূম জেলাতে রয়েছে।
আমরা সাত জেলা শাসক এবং কোম্পানি পুলিশ সুপারের কাছে জানতে- কেন্দ্রীয় বাহিনী যদি থাকে জগন্নাথ দা, তাহলে তাদের তো ডেপ্লয়মেন্ট এই গ্রামগুলোতে করা উচিত। এক্স্যাক্টলি, আমরা বারবার আমাদের পরিবর্তন না, যাত্রার এটা পথে নির্বাচন এসেছি, কমিশনকেও তো দেখতে হবে জগন্নাথ দা। নির্বাচন কমিশন প্রতিবার বলে ওয়েব নিশ্চিতভাবে কাস্টিং নির্বাচন হচ্ছে, কমিশনের- প্রতিবার বলে ক্যামেরা আছে, প্রতিবার বলে সেন্ট্রাল ফোর্সেস। আলটিমেটলি এই মারপিটগুলো হয়। আপনারাও এখন মারতে শুরু করেছেন, তৃণমূলও মারছে। নিশ্চিতভাবে দেখতে হবে। তবে এবারে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অন্ততপক্ষে একতরফা কিছু হবে না, এটুকু আপনাদের জানিয়ে দিই। বেশ বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন। আমি বাকিদের কাছে যাওয়ার আগে একবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা খুব সুন্দর দারুণ দারুণ সিকোয়েন্স, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা ইতিমধ্যে হয়তো এটা নজরে করেছেন, না নজরে করলে জবাব চায় বাংলা থেকে দেখে আপনারা নিজেরা এই কন্টেন্টটা বানাতে পারেন। ও বিউটিফুল। নিজের দলের মধ্যেই যদি এত কনফিউশন থাকে, নিজের দলের মধ্যেই যদি এত প্যানিক এবং প্যানিক থেকে কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে যেটা হওয়ার সেটাই হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রথযাত্রা বা পরিবর্তন সংকল্প যাত্রা নিয়ে বিজেপির কটাক্ষ করতে গিয়ে ম্যাটাডোর বলছিলেন এই রথগুলোকে। অবশ্যই লালকৃষ্ণ আদবানির যে রথযাত্রা সেটাও জগন্নাথ দেবের যে পুরীর রথযাত্রা সেরকমভাবে রথযাত্রা কোনো দিন হয়নি। রথযাত্রা সংঘ পরিবার তাদের বরাবরই একটা বিশাল ট্রাক বা বাসে হয় বা কোনো লরিতে হয়, কিন্তু সেটাকেও কটাক্ষ করতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দিয়ে বললেন না না ওটা একটা লাক্সারি বাস। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নিজেদের মধ্যে ডিসাইড করে নিন ওটা ম্যাটাডোর না লাক্সারি বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ম্যাটাডোর, ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওর মধ্যে সব আছে। আরে সবই যখন আছে তাহলে কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট নিন। প্যানিক করছে কেন তৃণমূল কংগ্রেস এভাবে? যা কেউ একদিকে, বাঁ দিকের মানুষজন এক কথা বলছে, ডান দিকের মানুষজন আরেক কথা বলছে। দেখুন এবং তারপর আমি নীলাদিদার কাছে আসছি। রথের প্রথা শুরু হলে উল্টো রথের প্রথা দিয়ে শেষ করতে হয়। আবার কিন্তু গুজরাট মধ্যপ্রদেশে যেতে হলে ওই ম্যাটাডোর করে রথে করে চড়ে যেতে হবে। ওটাকে সযত্নে সাজিয়ে রাখতে বলবেন। ওটা ম্যাটাডোর না, 5 স্টার হোটেল গাড়ি বাস। ভলভো বাসের থেকেও সুপার ভলভো, তাতে খাওয়া দাওয়া থাকা কিচেন আরাম সব আছে। তাহলে ভাবুন, এমন রথ যেখানে খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে, মল ত্যাগ করা হচ্ছে, মূত্র ত্যাগ করা হচ্ছে। আমি নীলাদিদা আরেকবার আপনার কাছে আসার আগে আমি শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে রথটাকে একেবারে ছেলে খেলা করে একেবারে নিচে নামিয়ে দিয়ে একটা ম্যাটাডোর, ওই লজ্জরে গাড়ি লরি এই সময়ের সাথে তুলনা করছিলেন। কোথায় রথ আর কোথায় ম্যাটাডোর এরকম একটা জায়গা তৈরি করছিলেন। লাইন ঠিক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে না না রথ নিয়ে ছেলে খেলা করো না, এমনিতেই হিন্দুত্ব এই সমস্ত কিছুর বিরোধী আমাদেরকে বলা হয়। উনি আবার ওটাকে উঠিয়ে দিলেন। মানে গোটা তৃণমূল কংগ্রেস এখন একটা প্যানিক ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। আরেকবার শুনি এবং তারপর আপনার প্রতিক্রিয়া নিই। রথের প্রথা শুরু হলে উল্টো রথের প্রথা দিয়ে শেষ করতে হয়। আবার কিন্তু গুজরাট মধ্যপ্রদেশে যেতে হলে ওই ম্যাটাডোর করে রথে করে চড়ে যেতে হবে। ওটাকে সযত্নে সাজিয়ে রাখতে বলবেন। ওটা ম্যাটাডোর না, 5 স্টার হোটেল গাড়ি বাস। ভলভো বাসের থেকেও সুপার ভলভো, তাতে খাওয়া দাওয়া থাকা কিচেন আরাম সব আছে। তাহলে ভাবুন, এমন রথ যেখানে খাওয়া হচ্ছে, শোয়া হচ্ছে, মল ত্যাগ করা হচ্ছে, মূত্র ত্যাগ করা হচ্ছে। নীলাদিদা কি বলবেন? মানে সিরিয়াসলি কি খুব প্যানিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মতন একটা কিছু বলতে যাচ্ছিলেন, সেটাতেও তিনি এখন মানে এটা নজিরবিহীন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার সময় এভাবে থামিয়ে পুরো লাইন চেঞ্জ করিয়ে ওটাকে মানে ডেরোগেট করার জায়গায় ওটাকে একটা হাই ভ্যালু প্রোডাক্টে পরিণত করে দেওয়া, এটা কিন্তু সচরাচর দেখিনি আমরা, এবারও দেখলাম। এবার
না ময়ূক, আমি একটা কথা বারবার বলেছি, আবার বলছি, আমি মনে করি মানুষের পালস বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বোঝেন কোনো নেতা বোঝেন না। বিরোধী বিজেপিতে সজলদা আছেন, সিপিএমের লোকজন আছেন, কংগ্রেস আছে, কেউ বোঝেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ মানুষের পালস বোঝেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বুঝতে পাচ্ছেন যে হিন্দু ভোটটা, বাঙালি হিন্দু ভোটটা তার থেকে সরে যাচ্ছে। একটা ভয়ঙ্কর বিপদ, এবং সেটা সংঘবদ্ধ হচ্ছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বাক্সে। কারণ মানুষ মনে করছে, হিন্দুরা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, এই ধারণাটা ছড়িয়ে যাচ্ছে। সেই জন্যই মানুষের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির করেছেন, সেই জন্যই মানুষের ট্যাক্সের টাকায় কলকাতায় দুর্গাঙ্গন করার স্বপ্ন দেখেছেন, সেই জন্যই মানুষের ট্যাক্সের টাকায় উত্তরবঙ্গে শিব মন্দির করার কথা বলছেন। এটা হিন্দু তোষণের একটা রাজনীতি সাময়িকভাবে করছেন, কিন্তু এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রথযাত্রাকে আক্রমণ করছেন, মমতা বুঝতে পারছেন হিন্দু সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে। কিন্তু সজল দ্বারা যে পরিবর্তন যাত্রা করছে, সেই পরিবর্তন যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলায় কিছু পরিবর্তন দেখা গেছে, আপনি হয়তো দেখেছেন। প্রথম পরিবর্তন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন যেন মুখ্যমন্ত্রীর মতো আচরণ না করে বিরোধী নেত্রীর মতো আচরণ করছে, আর তৃণমূল কংগ্রেস কেমন যেন শাসক দল থেকে বিরোধী দলে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আপনি যে ভিজুয়ালটা দেখালেন যে তৃণমূল কংগ্রেসের লোকেরা মার খাচ্ছে বিরোধী দল বিজেপির হাতে, এটা বাংলায় কবে দেখা গেছে আমি জানি না। আমি আতঙ্কিত হচ্ছি আরেকটা জিনিস রাষ্ট্রপতি শাসন সত্যি জারি, না রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার প্রসঙ্গটা আসছে কি করে? এটা বন্ধ করতে হবে। কিসের রাষ্ট্রপতি শাসন জারি হবে আমি জানি না। তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী তাদেরকে হয়তো মাথার মধ্যে কিছু একটা মানে কিছু একটা চলছে। আমি চন্দ্রিমা ভট্টাচার্য, আমি সিরিয়াসলি বলছি, রাষ্ট্রপতি শাসন নিয়ে একটা জাঁকিয়ে ভয় ধরেছে তৃণমূলে। আমি জানি না জ্বর এসছে কিনা, কিন্তু ভয়টা আছে, রোগটা আইডেন্টিফাই হচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, রাষ্ট্রপতি শাসন নিয়ে কোনো কথা নেই। RN রবি একজন ভদ্রলোক, সে তামিলনাড়ু থেকে, বেচারা ভদ্রলোক, তিনি দুদিন আগে হোলি উৎসবে গান বাজনা করছিলেন, কীর্তন করছিলেন। তিনি পশ্চিমবঙ্গে আসছেন বলে ঠক 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 করে কাঁপছে গোটা তৃণমূল। কেন আমি জানি না। চন্দ্রিমা ভট্টাচার্য এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনের কথা বললেন। আরে চন্দ্রিমাদি, কোথায় রাষ্ট্রপতি শাসনের কথা কেউ বললো? RN রবি বলেছে নাকি? শুনুন। CV আনন্দ বোস, এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? আমাদের অবাক লাগছে। কিছুদিনের মধ্যে নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চায় না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির? হঠাৎ কিসের পদত্যাগ? আমি অংশুমানদার কাছে, অংশুমান বাবু এই মুহূর্তে রয়েছেন, অংশুমান কর কবি, ওনার কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাই এই RN রবি কে। RN রবি নিয়ে তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথা কেন? একবার আমি যদি ওনার প্রোফাইলটা দেখাই, সত্যি উনি কাজ করেছেন। যদিও আমি জানি না CV আনন্দ বোস হঠাৎ করে কি করে প্রিয়জন হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। এই CV আনন্দ বোসই নাকি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ লোকভবনে করতো, একে সরাও বলে এত কিছু বলা হয়েছিল। ইমপিচমেন্টও হয়তো করে দেওয়া হতো, কথায় কথায় ইমপিচমেন্ট করে তৃণমূল কংগ্রেস। RN রবি কে, যার জন্য এত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস? RN রবি, তিনি মূলত একজন IPS অফিসার, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। RN রবি প্রথম জীবনে সাংবাদিক ছিলেন, সেখান থেকে UPSC পড়াশোনা করে IPS অফিসার হন। রবীন্দ্র নারায়ণ রবি 3রা এপ্রিল 1952 সালে জন্ম, এবং IPS অফিসার, CBI-তে কাজ করেছেন, IB-তে কাজ করেছেন, ইন্টেলিজেন্স ব্যুরোতে ছিলেন। এবং মাথায় রাখবেন, IB-তে যখন উনি ছিলেন তখন IB প্রধান ছিল এক ভদ্রলোক, তার নাম অজিত ডোভাল। RN রবির বস ছিল IB-তে। এবং এরপরে অনেক দিন যাওয়ার পরে তিনি CBI-তে ভালো পজিশনে কাজ পান। তারপর তার গোয়েন্দা হিসেবে সুনামের জন্য তাকে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি, নরেন্দ্র মোদী যার মাথায়, সেই জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান করা হয়। এবং তারপর ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তা বিষয়ক
যে কমিটি যার মাথায় অজিত ডোভাল রয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার NSA, তার ডেপুটি হিসেবে আর এন রবিকে রাখা হয়। আর এন রবির সবারই একটা সিভি থাকে, রেজিউমে বা বায়োডাটা থাকে। আর এন রবির বায়োডাটাতে 3-4টে জিনিস খুব উল্লেখযোগ্য। মানে এরপরে কেউ যদি আর এন রবিকে রিক্রুট করতে চান, আর এন রবি সারা জীবনেই 40 বছর সরকারি চাকরিতে করেছেনটা কি, এই রবির তেজ বা রবির কিরণ যদি এক একটা করে গোনা যায় তাহলে কি কি সেটাও আরেকবার দেখে নেব। যদি রবির তেজ বলা যায় তাহলে কাশ্মীরে যে ঠান্ডা করা কাশ্মীরকে 370 লাগু করার আগে যে ইন্টেল ইনফরমেশনগুলো, আইবির অন্যতম গোয়েন্দা হিসেবে আর এন রবি এই কাজটা করেছেন জম্মু অ্যান্ড কাশ্মীরে, এবং তার সাথে সাথে ভয়ঙ্কর একটি কাজ ইন্টেলিজেন্স অফিসার হিসেবে করেছেন লস্করে তৈবার। পুরো যে হ্যান্ডলিং সেটাকে নিউট্রালাইজ করা, মডিউলগুলোকে নিউট্রালাইজ করা। এর পাশাপাশি আর এন রবিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে এবং বিভিন্ন জায়গাতে যেখানে মাওবাদীরা রয়েছে সেখানে পাঠানো হয় মাওবাদীদেরকে নিউট্রালাইজ করানোর জন্য, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। পশ্চিমবঙ্গের জঙ্গলমহলেও আর এন রবির যথেষ্ট ভূমিকা রয়েছে। এর পাশাপাশি 70 বছর ধরে চলা নাগাল্যান্ডের যে প্রবলেম, সেই নাগা শান্তি চুক্তি, বহু বিদ্রোহী সেখানে নাগাল্যান্ডকে আলাদা দেশে পরিণত করতে চেয়েছিলেন, সেটাকে ঠান্ডা করে ইন্টারলকিউটর বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তিনি সেখানকার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। এবং শেষ যে বক্তব্য, 7 সিস্টার্স, তার স্থিরতা বজায় রাখার অন্যতম ভূমিকা পালন করেছিলেন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে। অংশুমানদা, এরকম একটা লোক আসছে, ভদ্রলোক আসছেন, ভদ্রলোক নিজের মতন আছেন, রিটায়ার করেছেন, হয়তো অংশুমান করের কবিতা পড়বেন, ফুচকা খাবেন, রাজভবন বা লোকভবনে সঙ্গীতানুষ্ঠান হবে, আপনারা যাবেন, হাইটি খাবেন। অসুবিধা কি? এত টেনশন হচ্ছে কেন শব্দগুলো? কি কেস? কারণ হচ্ছে এই মাত্র তুমি যে বায়োডাটা ওর দিলে, যেটা আমরাও গত দুদিনে কিছুটা জেনেছি, তাতে উনি খুব একজন দক্ষ পুলিশ অফিসার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে পরিবর্তনটা হয়েছে, একসঙ্গে কিন্তু প্রায় 9টা পরিবর্তন হয়েছে এই রাজ্যপাল বা সমতুল যে পোস্টগুলো সেখানে। এবং সেখানে এই আনন্দ বোসের যে চলে যাওয়াটা, মানে লোকভবন থেকে একটা তথ্য দেওয়া হয় যে দার্জিলিংয়ের অনুষ্ঠান উনি থাকবেন, সেই অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেছে অবশ্য শেষ পর্যন্ত। রাষ্ট্রপতি থাকবেন, উনি দিল্লিতে ফ্লাই করে গেছিলেন, মানে ওনার বাগডোগরায় যাওয়ার কথা ছিল, উনি দিল্লি চলে গেছিলেন। এক্স্যাক্টলি, এটা ঠিক। তার মানে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে। পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন কেন হঠাৎ করে, কেন জানতেন? আপনার কি যদি দার্জিলিং যেতে গিয়ে আপনার পুরীতে যেতে ইচ্ছা করে? আমার তো মাঝে মধ্যে দীঘার জায়গায় ওই খড়গপুর থেকে ডান দিক নিয়ে পুরী চলে যাই আমি। মানে আপনার কথায় এখন আনন্দ বোস চলবে বা তৃণমূলের কথায়? আমার কথায় বা তৃণমূলের কথায় নয়, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে রবিকে নিয়ে একটা আপত্তি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ভেতর থেকে উঠে আসছে, বা একটা শঙ্কাও যদি, যেটা তুমি বললে, তার কারণটা কি? কারণটা হচ্ছে এটার জন্য কেউ প্রস্তুত ছিল না যে রবিকে এখানে পাঠানো হবে, এটার জন্য কেউ প্রস্তুত ছিল না। হয়তো আনন্দ বোস নিজেও প্রস্তুত ছিলেন না, পরিষ্কার বোঝা যাচ্ছে, কেননা উনি পদত্যাগপত্র দিয়েছেন এবং অতি দ্রুত সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শঙ্কাটা কোথায়? শঙ্কাটা হচ্ছে যে ইতিমধ্যেই তামিলনাড়ুতে যেভাবে রাজ্য সরকারের সঙ্গে আমি বলবো একদম প্রত্যক্ষ সংঘর্ষে গেছেন রবি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে গত 6 মাস ধরে আমরা দেখিনি। আমরা যদি দেখি যে একটু বলে নি, 1 মিনিট দাও, যে আনন্দ বোস কিন্তু শেষের 6 মাস যদি আমরা দেখি, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর নিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু দেখলাম যে সমঝোতা এলেন, মানে আর এন রবি সেই কাজগুলো করবেন কিনা সেটা একটা বিরাট বড় প্রশ্ন। এবং যে কারণেই কিন্তু এই আতঙ্কটা। এবং তুমি রাষ্ট্রপতি শাসনের কথা বলছিলে, আমি একটা কথা বলে দিই। আমি বলছি রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাই তো নেই। আমি একটা কথা বলছি, রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কিন্তু রাজ্যপালের একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মানে আপনাদের বিজেপি যদি না, আমি এটা নিয়ে কোনো ভয় পাচ্ছি না, কারণ বিজেপি যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে যায়, বিজেপির যেটুকু এখনো পর্যন্ত ভালো অবস্থা একেবারে খারাপ হবে, একদম খারাপ হবে। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনকে ভালোভাবে নেবে না। জয়দীপ সেন, কেন এই টেনশনটা তৃণমূল কংগ্রেস করছে? আমি জাস্ট 2 থেকে 3 মিনিট নেব, কেন এটার একটা জিওপলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু এক্সপ্লেন করতে হবে কেন তৃণমূল টেনশন করছে আমার ধারণা অনুযায়ী। তার আগে একটা ছোট্ট জিনিস বলে নিই, আমি হাতে আজকে 2টো নিউজ পেপারের কাটিং নিয়ে এসেছি। 16ই মে 2024, ইন্ডিয়ান এক্সপ্রেস, টিএমসি ডিমান্ডস ওয়েস্ট বেঙ্গল গভর্নর আনন্দ বোস রিজাইন ওভার অ্যানাদার সো অ্যান্ড সো ইস্যু। ইন্ডিয়া টুডে 9th October 2025,
আনফিট ফর পোস্ট, তৃণমূল স্ল্যামস বেঙ্গল গভর্নর আফটার ইজ ল অ্যান্ড অর্ডার কমেন্ট। তো হঠাৎ করে আনন্দ বোসের জন্য তৃণমূলের এই কুম্ভীরাস্ত্র বিসর্জন, এইটা আমার ঠিক মাথায় ঢুকছে না। না, গত 6 মাসে তো একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং এসেছিল, সেই কারণেই হচ্ছে তৃণমূল কি চাইছে যে এমন একজন লোক গভর্নর হোক যে ইজিলি তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন, যদি আমার সতীর্থর মন্তব্যটা সঠিক বলে ধরেও নিই। আচ্ছা, আমার একটা বক্তব্য এই ক্ষেত্রে অন্য, এটা আমি পলিটিক্স, রাষ্ট্রপতি শাসন এসবের বাইরে যাচ্ছি। গভর্নরকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 155, সেখানে এটা একমাত্র প্রেসিডেন্টের প্রেরোগেটিভ, তার সঙ্গে সেই ক্ষেত্রে স্টেটের সঙ্গে কনসাল্ট করার কোনো প্রভিশন কনস্টিটিউশনে নেই। প্রেসিডেন্ট ইচ্ছা করলে যাকে ইচ্ছা গভর্নর অ্যাপয়েন্ট করতে পারেন এবং গভর্নরকে বলতে পারেন রিজাইন করো। এইটা নিয়ে হিউম্যান ক্রাই করা মানে হচ্ছে প্রেসিডেন্টের পাওয়ারকে চ্যালেঞ্জ করা কনস্টিটিউশনালি। সেকেন্ড যেটা বলি, আজকে যিনি গভর্নর হয়ে আসছেন এনকে রবি, যিনি গভর্নর হয়ে আসছেন, তার ব্যাকগ্রাউন্ড আমরা সবাই শুনলাম। এটা ভীষণ সিগনিফিক্যান্ট একটাই কারণে যে ওনার এখানে গভর্নর হয়ে আসাটার সঙ্গে আমি ওয়েস্ট বেঙ্গলের পজিশন অ্যাজ আ সিকিউরিটি কনসার্ন ফর হোল নেশন, এটার একটা যোগসূত্র পাচ্ছি। উনি কিন্তু ডেপুটি এনএসএ, এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, রিসেন্ট বাংলাদেশ ইলেকশনে কিন্তু পশ্চিমবঙ্গের লাগোয়া বর্ডারটা পুরোপুরি জামাতের কন্ট্রোলে চলে এসছে। ঠিক, এবং এইটা নিয়ে একদম যেখান থেকে আপনি ছাড়ছেন জয়দীপ দা, যেখান থেকে আপনি ছাড়ছেন, এটা নিয়ে আমার দীর্ঘ একটা শো করার ইচ্ছা ছিল, আমি আজকে পারলাম না এই অংশটা নিয়ে করার। একদম ঠিক বলেছেন যে এবারে যা হবে, মানে এবারের লড়াই তৃণমূল জিতবে না, অংশুমানদা জিতবে না, জয়দীপদা জিতবে না, সজল ঘোষ জিতবে, ময়ূখ ঘোষ জিতবে, এটার বিষয় নয়। এবারের লড়াইটা সিভিলাইজেশনাল ওয়ার। বাংলা যদি হেরে যায় তাহলে ভারত জিতবে না, এবং ভারত যারা চালাচ্ছে তাদের এবার বুঝতে হবে আমরা তো এমনিতেই পড়ে আছি, জিতবে না। কিন্তু বাংলা যদি ভেঙে যায়, বাংলা যদি ধ্বংস হয়ে যায়, বাংলা কিন্তু ভারতের লাইট হাউস, ভারত থাকবে না। বাংলা যদি কাট অফ হয়ে যায়, 7 সিস্টার থাকবে না। 8টা রাজ্য ছাড়া একটা দেশ চলতে পারবে? চলতে পারে? গোয়েন্দাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর বোধহয় এইটুকু শব্দে। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।